পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত রিটালিয়েশন হিসেবে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। চাপে পড়েছে পাকিস্তান আর দ্রুত সিমলা চুক্তি বাতিল বলে ঘোষণা করেছে তারা। এই সিমলা চুক্তি বাতিল হওয়ার ফলে আদৌ কি ভারতের কোনো সমস্যা হবে? আজকে কথা বলবো অধ্যাপক প্রদীপ্ত কুমার রায়ের সঙ্গে এবং জানার চেষ্টা করব যে এই ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী ভুট্টো ৩রা জুলাই ১৯৭২ সালে ভারতবর্ষের হিমাচল প্রদেশের সিমলা শহরে যে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন, ঐতিহাসিক চুক্তি সিমলা চুক্তি, সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এত বছর পর এই চুক্তি যখন বাতিল হচ্ছে, তাতে ভারত কিংবা পাকিস্তান কোনো সমস্যায় পড়বে কিনা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই চুক্তিতে তৃতীয় পক্ষ ছিল বাংলাদেশ। তার কারণ হচ্ছে যখন এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন সীমানা নির্ধারিত হচ্ছে এবং সীমানা যখন নির্ধারণ হচ্ছে, আগের সীমানায় বাংলাদেশের অংশটাও পাকিস্তানের অংশ ছিল, নতুন রাষ্ট্র জন্ম নেওয়ায় সেই অংশটা পাকিস্তানের বাদ হয়ে যায়। ফলে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে, সেটা কিন্তু একটা কূটনৈতিক মর্যাদা পায়। এবার সিমলা চুক্তি বাতিল করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান আবার বাংলাদেশের দরদি বলে নিজেদেরকে সাম্প্রদায়িক সময়ে দাবি করছে। কিন্তু এই চুক্তি বাতিল হওয়ার ফলে বাংলাদেশও কি কোনো সমস্যায় পড়বে? কথা বলবো অধ্যাপক প্রদীপ্ত কুমার রায়ের সঙ্গে। প্রদীপ্তবাবু, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এই সিমলা চুক্তি বাতিল করার ঘোষণা করেছে, ভারতের কি কোনো সমস্যা হবে? পাকিস্তান কি কোনো বোকামি করলো? এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি প্রশ্ন তুলে দিল পাকিস্তান? দেখুন, সিমলা চুক্তি বাতিল যেটা এই পেহেলগাঁও অ্যাটাকের পরে পাকিস্তান করেছে, সেটা মূলত ভারতের যে ইন্দাস ওয়াটার ট্রিটি ছিল, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় তৈরি করা, সেটা ভারত উইথড্র করে নিয়েছে এবং তার প্রেক্ষিতে পাকিস্তানকে কিছু একটা ডিপ্লোম্যাটিক স্টেপ নিতে হতো। সেই কারণে পাকিস্তান সিমলা চুক্তি রদ করেছে। কিন্তু এখানে বুঝতে হবে যে ভারতের দিক থেকে ইন্দাস ওয়াটার ট্রিটি টার্মিনেট করা মানে ভারত পাকিস্তানকে আর জল দেবে না। সিন্ধু নদী দিয়ে যে জলটা যেত তার ৮০% জল পেত পাকিস্তান। সেই ৮০% জল যদি বন্ধ হয়ে যায়, তাহলে পাকিস্তান কার্যত শুকনো হয়ে বা তাদের যে চাষবাস ইত্যাদি সমস্ত কিছুই তার জন্যে ব্যাহত হবে। উল্টো দিকে আপনি যদি সিমলা চুক্তিটা দেখেন, সিমলা চুক্তি টার্মিনেট করাতে ভারতের কিন্তু বিরাট কিছু ক্ষতি হওয়ার বা পাকিস্তানের বিরাট কিছু লাভ হওয়ার কোনো জায়গা নেই। তার কারণটা হচ্ছে, যদি আমরা সিমলা চুক্তিটা দেখি তাহলে বুঝতে পারবো যে সিমলা চুক্তির মোটামুটি দুটো দিক আছে। একটা হচ্ছে যে তার একটা কার্যকারী দিক ছিল, এখন খুব একটা নেই। যে সময় এটা বলবৎ হয়েছিল, যে সময় ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো এটা সিগনেচার করেছিলেন, র্যাটিফাই করেছিলেন ১৯৭২ সালে বাংলাদেশ যুদ্ধের পরে, সেই সময় এর একটা ভূমিকা বা একটা গুরুত্ব ছিল। সেই গুরুত্বটা হচ্ছে ভারত তার যে এই যুদ্ধের পরে পাকিস্তানের যে ৯৩,০০০ যুদ্ধবন্দীকে রেখে দিয়েছিল নিজেদের কাস্টাডিতে, সেই ৯৩,০০০ যুদ্ধবন্দীদের ভারত প্রত্যর্পণ করেছিল পাকিস্তানকে। এবং তার সাথে ভারত পাকিস্তানের অন্যান্য যে জায়গাগুলো, কাশ্মীর ব্যতীত যে জায়গাগুলোকে ক্যাপচার করেছিল, সেগুলো পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিল। তো এটা ছিল তার কার্যকারী দিক। আর একটা দিক ছিল এই চুক্তির, সেটা হচ্ছে মূলত রেটোরিক সাইড, যেখানে বলা হয়েছিল যে দুটো দেশের মধ্যে যাবতীয় যা বিবাদ, সেগুলোকে শান্তিপূর্ণ কথাবার্তার মধ্যে দিয়ে আমরা সমাধান করব এবং যেটা অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হবে, ইনক্লুডিং কাশ্মীর সমস্যার সমাধানও হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। আর বলা হয়েছিল যে এই যে লাইন অফ কন্ট্রোল, এই সীমানাকেই আমরা মোটামুটি আপাতত স্বীকৃতি দিচ্ছি এবং এই নিয়েও যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলব। আর বলা হয়েছিল যে দুপক্ষের যে ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক যে ডিপ্লোম্যাটিক এক্সারসাইজ যেগুলো থাকে, সেগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে, রাষ্ট্রপ্রধানের স্তর থেকে একেবারে
মানে পিপল টু পিপল এক্সচেঞ্জের জায়গা অবধি সমস্ত স্তরেই আমরা এগুলোকে স্বাভাবিক এবং স্বচ্ছন্দের একটা জায়গায় নিয়ে যাব। কিন্তু আমরা যদি কার্যকারিতার জায়গাটা দেখি, পাকিস্তানকে ভারত সেই সমস্ত কিছুই ফিরিয়ে দিয়েছিল যেগুলো ভারত দাবি করেছিল যে তারা দেবে। উল্টো দিকে পাকিস্তানের পক্ষ থেকে যেগুলো মেনে চলার কথা ছিল তার কোনোটাই কিন্তু পাকিস্তান মেনে চলেনি। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল, যেটা আপনারা যদি বেনজির ভুট্টোর আত্মজীবনী পড়েন, তাতে দেখা যাচ্ছে যে বেনজির ভুট্টো তখন সিমলায় এসেছিলেন, তার বাবা তখন রাষ্ট্রপ্রধান পাকিস্তানের, এবং তাদের মধ্যে মানে আমলাদের মধ্যে একটা কথাবার্তা হয়ে গেছিলো যে আমরা যদি ভিতরে আলোচনার টেবিলে দেখি যে ভারত আমাদের ওপর এমন কিছু চুক্তি চাপিয়ে দিচ্ছে যেগুলো আমাদের পক্ষে প্রচণ্ড কঠিন, তাহলে আমরা ব্যাক আউট করবো, আমরা ফিরে আসব। আর যদি দেখি যে না, যা যা হচ্ছে তা অত্যন্ত ভালো, আমাদের পক্ষে ডিপ্লোম্যাটিক্যালি বেশ লাভদায়ক, তাহলে আমরা এটাকে মেনে নেব। তো যদি আমাদের মেনে নেওয়ার মতন অবস্থা হয় তাহলে আমরা বাইরে এসে বলবো যে বাধাই হো বেটা হুয়া হয়, যদিও খুব সেক্সিস্ট শোনাবে কথাটা, কিন্তু এটাই ছিল তাদের কোড ল্যাঙ্গুয়েজ, যে বাধাই হো বেটা হুয়া হয়। আর যদি যে আমরা মেনে নিতে না পারি এমন কিছু হয়, তাহলে আমরা বেরিয়ে বলবো যে বেটি হুয়া হ্যায়, আব ঘর জানা হ্যায়। তো এবং এই আলোচনার পরে বেনজির ভুট্টো লিখছেন তার জীবনীতে, আত্মজীবনীতে, যে আলোচনার পরে আমরা বেরিয়ে এসে আমাদের যারা আমলারা ছিলেন তারা বলেছিলেন যে বাধাই হো বেটা হুয়া হ্যায়। তার মানে এটা খুব পরিষ্কার যে সিমলা চুক্তি পাকিস্তানের পক্ষে গেছিল। পাকিস্তান ভাবেনি যে তারা অনেকটা মানে এমন কিছু পেয়ে যাবে বা ডিপ্লোম্যাটিক্যালি এমন কিছু লাভ হবে তাদের, যেটা মানে তাদের ইন্টারেস্টের এগেনস্টে যাবে না। তো এইটা ছিল সিমলা চুক্তির প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটে সিমলা চুক্তির পরে ভারতবর্ষ প্রায় 50 বছরের একটু বেশি পাকিস্তানকে সহ্য করেছে। সহ্য করা ছাড়া উপায় নেই, কারণ আমরা তো আমাদের ভূগোলকে বদলাতে পারি না। এটা বিখ্যাত একটা উক্তি আছে অটল বিহারী বাজপেয়ীর, যে আমরা আমাদের মানে উই ক্যান চুজ আওয়ার নেবার্স, বা উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস, বাট উই কান্ট চুজ আওয়ার নেবার্স। তো আমাদের প্রতিবেশীরা আমাদের মানে এটা অপরিবর্তনীয়। কিন্তু কথা হচ্ছে যে এই যে সিমলা এগ্রিমেন্ট পাকিস্তান টার্মিনেট করে দিল, এতে ভারত কি আদৌ শঙ্কিত? তাহলে সবার আগে বুঝতে হবে যে এই সিমলা চুক্তি কি আদৌ আর এর কোনো যৌক্তিকতা ছিল, বা ভারতের শঙ্কিত হওয়ার কি আদৌ কোনো দরকার আছে? সিমলা চুক্তির যে 4 প্রধান স্তম্ভ, সেই 4টে যদি আমরা দেখি, যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান, সীমানাকে মেনে নেওয়া, যুদ্ধবন্দীদেরকে ফিরিয়ে দেওয়া, এবং স্বাভাবিক যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক সেগুলোকে ফিরিয়ে আনা, এর মধ্যে যুদ্ধবন্দী প্রত্যর্পণটা তখন হয়ে গেছে, মিটে গেছে। এবং আজও কিন্তু সেভাবে চাইলে জেনেভা ট্রিটি অনুযায়ী যুদ্ধবন্দীদেরকে ওরকমভাবে চাইলেই রেখে দেওয়া যায় না। তো বাকি যে 3টে রয়েছে সিমলা চুক্তির মূল যে বক্তব্য, তার কোনটাই কি পাকিস্তান এতদিন মেনে চলছিল? যে সেটা টার্মিনেট করে দেওয়াতে পাকিস্তানকে খুব ভয় পেয়ে চলতে হবে ভারতের? পাকিস্তান তো কোনোটাই খুব একটা মেনে চলেনি। পিসফুল রেজলিউশন 1972 পর থেকে ভারতবর্ষকে যতগুলো স্টেট স্পন্সর টেরোরিজম পাকিস্তানের পক্ষ থেকে সহ্য করতে হয়েছে, তাতে কোন পিসফুল রেজলিউশনের পথ পাকিস্তান ফলো করেছে বলে আমরা মনে করতে পারি? কার্গিলের যুদ্ধ থেকে শুরু করে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন, সমস্তটাই তো পাকিস্তানি একটা প্লটে তৈরি। 26/11 এই যে ভারতবর্ষের সর্বস্তরে যে সন্ত্রাসবাদী হামলা এবং কার্গিল যুদ্ধ, সবই তো পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের ডিপ স্টেট অথবা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো করেছে। তাহলে পিসফুল রেজলিউশনের জায়গাটা পাকিস্তান ফলো করলো কবে? যে ওরা সিমলা ট্রিটি উইথড্র করাতে আমরা খুব শঙ্কিত হব? শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনি করলেন যে পাকিস্তানের পক্ষেই বা কতদূর এটা বুদ্ধিমত্তার কাজ হলো, দেখুন পাকিস্তানের গত কয়েক দশক ধরে যারা পাকিস্তানি রাষ্ট্রকে চালাচ্ছেন বা ISI এর যারা হেড হয়েছেন,
তারা খুব বেশি বুদ্ধিমত্তা দিয়ে কাজ করেন না। আপনি যদি 50 বছর আগের পাকিস্তানকে দেখেন এবং আজকের পাকিস্তানকে দেখেন, 50 বছর আগে কিন্তু পাকিস্তান প্রায় ভারতের থেকে অনেক কিছুতে এগিয়ে ছিল। তাদের যে বিজ্ঞান, তাদের প্রযুক্তি, তাদের যুদ্ধ, মানে তাদের সামরিক শক্তি, অর্থনীতি, সমস্ত দিক থেকে পাকিস্তান ভারতের থেকে অনেকটা জায়গায় এগিয়ে ছিল। কিন্তু আজকে পাকিস্তানের একটা হিউজ ব্রেন ড্রেন হয়েছে এবং পাকিস্তানের এই যে একটা র্যাডিক্যাল ইসলামাইজেশন হয়েছে পাকিস্তানি সোসাইটিতে, এবং বহু শিক্ষিত, বহু মানে প্রচণ্ড নামী ডিপ্লোম্যাট যারা, তারা পাকিস্তানের বাইরে, এখন পাকিস্তানে তারা এসে থাকতেও পারেন না। পাকিস্তানি সায়েন্টিস্টদের কী অবস্থা, তারা পাকিস্তানে থাকতে পারেন না। তো পাকিস্তানের যে সামাজিক অবক্ষয়টা হয়েছে, সেখান থেকে তো আইএসআই বা তাদের যারা ডিসিশন মেকার, তারা আলাদা কেউ নন। তো কাজেই তারা বিশেষ বুদ্ধি খরচ করে কাজ করবেন, এটা এক্সপেক্ট করাটা খুব কাজের কথা নয়। তো পাকিস্তানের যেটা সমস্যা ছিল, যে ভারত একটা কিছু ডিপ্লোম্যাটিক স্টেপ নিল, সেটা হচ্ছে যে ইন্দাস ওয়াটার ট্রিটি টার্মিনেট করলো। তো তাদের এগেনস্টে ওদেরকে কিছুটা করতে হবে, এবং সেটা কি করবে, ওদের তো করণীয় খুব একটা কিছু নেই। ভারত পাকিস্তানের থেকে খুব বেশি কিছু পায় না, পাকিস্তান ভারতের থেকে অনেক কিছু পেয়ে থাকে। ভারত একটা পায় যে হ্যাঁ, তাদের এয়ার স্পেসটা আমরা ইউজ করি সেন্ট্রাল এশিয়ায় কোথাও যাওয়ার জন্য বা রাশিয়া যাওয়ার জন্য। তো এইটুকুই, আমাদের বড় জোর একটু ঘুরে যেতে হবে, মানে পাকিস্তান এয়ার স্পেস ইউজ না করে আমরা আরব সাগরের ওপর দিয়ে দুবাইতে যাব। তো এইটুকু ছাড়া পাকিস্তানের ভারতকে বেগ দেওয়ার মতন খুব একটা কিছু জায়গা নেই। তো পাকিস্তানের এতে বুদ্ধিমত্তার কোনো ব্যাপার নেই, এটা একটা ডিপ্লোম্যাটিক গিমিক, যে আমার পাশের বাড়ির লোকটা যদি মার্সিডিস কেনে, আমি লোক দেখিয়ে একটা সাইকেল কিনলাম। এইটুকুই পাকিস্তান করেছে, এর থেকে বেশি পাকিস্তানের কিছু করার ছিলও না, বা পাকিস্তান রাষ্ট্র সেভাবে খুব শক্তিশালী রাষ্ট্রও নয় যে তারা কিছু করে উঠতে পারবে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা খুব বেসিক্যালি খুব হাস্যকর। যদিও বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠলে, মানে সিমলা চুক্তির সন্দর্ভে যদি এই প্রশ্নটা উঠতো, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি, এইটা আমাদের বোঝা খুব প্রয়োজন। 1971-এ বাংলাদেশকে যখন স্বাধীন করলো ভারত, পাকিস্তানের এই যে সামরিক বাহিনীকে হারিয়ে, তখন বাংলাদেশ জন্মালো। আর সিমলা ট্রিটিটা হলো বাংলাদেশের সেই জন্মানোর অনেক পরে। তো বাংলাদেশের জন্ম কিন্তু সিমলা চুক্তির মাধ্যমে হয়নি, এইটা ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশ তখন মোটামুটি একটা আন্তর্জাতিক স্বীকৃতি অলরেডি পেয়ে গেছিল। সিমলা চুক্তির পরে ইসলামিক যে নেশনগুলো ছিল, ইনক্লুডিং পাকিস্তান, তারা তাদেরকে আস্তে আস্তে স্বীকৃতি দেওয়া বা আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার রাস্তাটা খুললো। কাজেই বাংলাদেশ আজকে যাদেরকে নিয়ে খুব নাচানাচি করছে, তা মানে বাংলাদেশের মনে রাখা উচিত যে এই তাদের যারা তথাকথিত বন্ধু, তারাই কিন্তু তাদের একসময় স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তো কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু সিমলা ট্রিটির প্রোডাক্ট নয়, সেই কারণে লিগালি এই জায়গাটাই দাঁড়াচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেটা কোনো ট্রিটির ফলাফল নয় যে কালকে একটা ট্রিটি যদি টার্মিনেট হয়ে যায়, একটা রাষ্ট্র টার্মিনেটেড হয়ে যাবে, এরকমটা তো হয় না। রাষ্ট্র বা একটা দেশ ভিত্তি করে থাকে তার যে জনগণ, তাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর, তাদের নিজেদেরকে স্বাধীন রাখার যে সামরিক অর্থনৈতিক ক্ষমতা, তার ওপর। একটা কাগজের ওপর বা একটা ট্রিটির ওপর সেটা ডিপেন্ড করে থাকে না। কাজেই পাকিস্তান সিমলা চুক্তি টার্মিনেট করলো, তার জন্য বাংলাদেশ বা তার অস্তিত্বের কিছু সংকট হবে, এরকমটা মনে করার মানে জাস্ট কোনো কারণ নেই। প্রদীপ্তবাবু, দ্বিতীয় প্রশ্ন আমার, ভারত পাক সিমলা চুক্তি এই বাতিল হওয়ায় এলওসির কি আর কোনো গুরুত্ব রইল? কারণ এর আগে আমরা দেখেছি বাঁকা পথে পাক সরকার এলওসিকে বারংবার লঙ্ঘনের চেষ্টা করেছে। ভারতবর্ষ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এলওসি পার করতে বাধ্য হয়েছে। ভারতের পক্ষ থেকে এলওসি মানার কি কোনো আর বাধ্যবাধকতা থাকলো এই চুক্তি বাতিল হওয়ার পর? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এলওসির কোনো মানে গুরুত্ব থাকবে কি না। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে
যে লাইন অফ কন্ট্রোল সেটাও কিন্তু 1972 সিমলা চুক্তির ফসল নয়। এটা আমাদের বারবার বুঝতে হবে যে 1948 ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল এবং সেটা ইউএনের মধ্যস্থতায় হয়েছিল, তাতে যেখানে যে দাঁড়িয়েছিল 1972 যে সিমলা ট্রিটি, তাতেও কিন্তু মোটামুটি একটু পরিবর্তন হওয়া সত্ত্বেও মোটের ওপর সেই জায়গাটাতেই কিন্তু শিলমোহর পড়েছিল। কাজেই পাকিস্তান সিমলা চুক্তি টার্মিনেট করলো, তার জন্য বাংলাদেশ বা তার অস্তিত্বের কিছু সংকট হবে, এরকমটা মনে করার জাস্ট কোনো কারণ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এলওসির কোনো গুরুত্ব থাকবে কি না। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে যে লাইন অফ কন্ট্রোল সেটাও কিন্তু 1972 সিমলা চুক্তির ফসল নয়। এটা আমাদের বারবার বুঝতে হবে যে 1948 ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল এবং সেটা ইউএনের মধ্যস্থতায় হয়েছিল, তাতে যেখানে যে দাঁড়িয়েছিল 1972 যে সিমলা ট্রিটি, তাতেও কিন্তু মোটামুটি একটু পরিবর্তন হওয়া সত্ত্বেও মোটের ওপর সেই জায়গাটাতেই কিন্তু শিলমোহর পড়েছিল। কাজেই লিগালি এটা কিন্তু ইররেলেভেন্ট হয়ে যাওয়ার, অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তবে এলওসি বা আনডিসপিউটেড বর্ডার এটা কিন্তু কখনোই পৃথিবীর কোনো যে দুটো পক্ষ সংঘাত করছে, যাদের বর্ডার নিয়ে ঝগড়া আছে দুটো দেশের মধ্যে, তারা কিন্তু চুক্তির মাধ্যমে টিকিয়ে রাখে না। আপনার দেশ, আপনার ভূখণ্ড, আপনার সীমানাকে রক্ষা করতে গেলে আপনার যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে সামরিক শক্তি। তো সেই সামরিক শক্তি যদি আপনার থাকে এবং তাতে যদি প্রযুক্তিগত ব্যাকআপটা থাকে, তাহলে কোনো চুক্তি নয়, আপনার শক্তি আপনার বর্ডারকে বা আপনার ভূখণ্ডকে বা আপনার দেশকে টিকিয়ে রাখে। কাজেই চুক্তি থাকলো কি থাকলো না তাতে খুব বেশি কিছু যায় আসে না। আর ভারতবর্ষ সিমলা ট্রিটিকে মেনে নিলেও পাকিস্তান কবে ভারতের আর পাকিস্তানের মধ্যে যে এলওসি সেটাকে মান্যতা দিয়েছে? বারবার আমরা দেখেছি যে এলওসিকে ক্রস করে ওরা এপারে এসছে, সন্ত্রাসবাদী কাজকর্ম করে চলে গেছে। কার্গিলের সময় দেখেছি, কার্গিল থেকে শুরু করে পেহেলগাঁও অ্যাটাক, বারবার 2007-এ অপারেশন 2007-এ বা তার পরের দিকে এটা অপারেশন জিঞ্জার হয়েছিল। তখন বহু সময় আমরা দেখি যেটা অসংখ্যবার ইনফিনিটি টাইমস পাকিস্তান ওপার থেকে এপারে এসছে, বেআইনিভাবে এসছে, সন্ত্রাসে মদত দিয়েছে, কমিউনালিজমে মদত দিয়েছে, দিয়ে আবার ফেরত চলে গেছে। কাজেই ওরা কোনোদিনও মানেনি, এলওসির কোনো গুরুত্ব দেয়নি। কাজেই সেই জায়গা থেকে এলওসিকে ওরা লঙ্ঘন করতে চায়, সবসময় করতে চায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষকে এলওসিকে যদি প্রোটেক্ট করতে হয়, ভূখণ্ডকে যদি প্রোটেক্ট করতে হয়, তাহলে তার সামরিক শক্তির ভিত্তিতে করতে হবে, তার যে প্রযুক্তিগত মুন্সিয়ানা সেটা দিয়ে করতে হবে। সিমলা চুক্তির ভরসায় ভারতবর্ষ কোনোদিনও ছিল না। কাজেই থাকলো কি থাকলো না তাতে খুব একটা কিছু যায় আসে না। ভারতের পক্ষে এলওসি মানার বাধ্যবাধকতা রইল কিনা? এক কথায় না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো পক্ষ একটা বাইল্যাটারাল ট্রিটি উইথড্র করে নেয়, দ্বিপাক্ষিক চুক্তি যদি তারা সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, তাহলে অন্য পক্ষের কোনো দায় থাকে না সেই চুক্তি মেনে চলার। কাজেই ভারতবর্ষ এখন সম্পূর্ণভাবে সিমলা চুক্তিটা মেনে করে দিতে পারে, যতক্ষণ না পাকিস্তান এ বিষয়ে আইনগত একটা স্বীকৃতি দিচ্ছে। সিমলা চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হচ্ছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বাধা। ভারতবর্ষ এর আগে একাধিকবার ইউনাইটেড নেশনসে গিয়েছিল পাকিস্তান, কিন্তু সিমলা চুক্তিতে ভারত পাকিস্তান নিজেরা বসে মীমাংসা করাবে এবং রিটেক, কিন্তু সিমলা চুক্তিতে ভারত পাকিস্তান নিজেরা মীমাংসা করবে এরকম একটা টার্ম ছিল। এবার পাক সরকার কি আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীরের ইস্যু আবার তুলতে পারে? বিশেষ করে ইউনাইটেড নেশনসে আমরা দেখি যে পাকিস্তান বারংবার প্রচেষ্টা করেছে ইস্যুটাকে হাইলাইট করার,
এবং আরেকটা বিষয় হলো তৃতীয় কোনো পক্ষকে দিয়ে ভারতের উপর কি চাপ সৃষ্টি করাতে পারে, সেটা চীন হতে পারে বা যে কোনো অন্য প্রভাবশালী দেশ হতে পারে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টিও পাকিস্তানের বাকি কাজকর্মগুলোর মতোই ধোঁয়াশাপূর্ণ, কারণ পাকিস্তান 1972-তে এই চুক্তিতে সই করে বলেছিল যে আমরা কাশ্মীর সহ সমস্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করব, কিন্তু ঘটনাচক্রে কাশ্মীর সহ সমস্ত বিষয়ে পাকিস্তান মাল্টিল্যাটারাল যে বডিগুলো, মূলত ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইউএনও এবং আরও যা যা আছে, সার্কের যে করোনা নিয়ে মিটিং হচ্ছে সেখানেও পাকিস্তান বলছে যে আমরা কাশ্মীরের বিষয়ে আলোচনা করতে চাই। তো পাকিস্তান সর্বতোভাবে সমস্ত জায়গায় সমস্ত পসিবল ফোরামে কাশ্মীরের বিষয়টি তুলেছে। কাজেই ওরা নতুন করে অন্য কোথাও এই প্রসঙ্গ উত্থাপন করবে না এইটা মনে করার কোনো কারণ নেই। ওরা তো অলরেডি করতো, আবারও করবে। তবে এখানে একটা জিনিস বোঝার একটু প্রয়োজন আছে, ভারতবর্ষও কিন্তু ইনিশিয়ালি একদম শুরুর দিকে 1947-48 এই টাইমটাতে চেয়েছিল, পার্টিকুলারলি জওহরলাল নেহেরু চেয়েছিলেন যে ইন্টারন্যাশনাল ডিসপিউটটা, ভারত পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক যে ডিসপিউটটা, সেটা ইউএনওতে আলোচনা হোক এবং ইউএনওতে রিজলভ হোক। আমার ধারণা তিনি মনে করেছিলেন যে ভারতের যেহেতু একটা এখানে স্বাভাবিক দাবি আছে, একটা ন্যায্য দাবি আছে, সেই কারণেই ইউএনও ভারতের পক্ষেই দাঁড়াবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা 80 বছর প্রায় আগের ঘটনা, 75 বছর আগের ঘটনা। তো এখন ভারতবর্ষ এবং পাকিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি, তাদের অ্যাকসেপ্টেন্স অনেক আলাদা, তাদের ক্ষমতা অনেক আলাদা, তাদের ডিপ্লোম্যাটিক যে রিচ সেটাও অনেক আলাদা। ভারতবর্ষ শুধু ইউএনওতে নয়, ওআইসিতেও এখন পাকিস্তানের থেকে যথেষ্ট বেশি অ্যাকসেপ্টেবল। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 2018 সালে সুষমা স্বরাজ ওআইসির মিটিংয়ে, যেটা অর্গানাইজেশন ফর ইসলামিক কান্ট্রিজ, সেখানে গিয়ে ঋগ্বেদের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে নিজের যে ইনঅগারাল স্পিচ সেটা দিয়েছিলেন। কাজেই ওই 1970-80 দশকের ওআইসিও আর নেই, 1970-80 পাকিস্তানও আর নেই, 1970-80 দুর্বল ভারতও আর নেই। এই গোটা পৃথিবীটা বদলে গেছে। তো ওরা যদি কাশ্মীর নিয়ে খুব বেশি ডিপ্লোম্যাটিক্যালি ভারতকে বিভিন্ন যে মাল্টিল্যাটারাল ফোরা আছে সেখানে খুব বেশিভাবে কোণঠাসা করতে চায়, তাতে কিচ্ছু লাভ হবে না। আর যদি এরকমটা হয়ও যে ভারত প্রচণ্ড ডিপ্লোম্যাটিক্যালি কোণঠাসা হলো ইউএনওতে বা ওআইসিতে, তাতে কি যায় আসে? আলটিমেটলি আপনার দেশের ভূখণ্ড আপনাকে সামরিকভাবে সুরক্ষিত করতে হবে। তাতে কোন সংস্থা স্বীকৃতি দিল কি না দিল তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত একটা রেসপন্সিবল নিউক্লিয়ার নেশন। ভারত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সামরিক শক্তি। ভারতবর্ষ খুব ভালো করে জানে কিভাবে শত্রুকে জবাব দিতে হয়। ভারতবর্ষ খুব ভালো করে জানে নিজেদের ভূখণ্ডকে কিভাবে টিকিয়ে রাখতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান সিমলা এগ্রিমেন্টকে টার্মিনেট করা, এটা একটা জাস্ট গিমিক, এতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষের এটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনীয়তাই নেই। ভারতবর্ষ চিন্তাভাবনা করেও না, ভারতীয়দেরও এ বিষয়ে চিন্তাভাবনা করার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অসংখ্য ধন্যবাদ প্রদীপ্ত কুমার রায় আপনাকে। নমস্কার। আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক প্রদীপ্ত কুমার রায়ের সঙ্গে। তিনি আমাদের সিমলা চুক্তির বিভিন্ন দিক আমাদের দর্শকদের জন্য খুব সহজভাবে বোঝালেন। আগামী পর্বে ফের দেখা হবে আপনাদের সঙ্গে। দর্শক বন্ধুরা, এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনারা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামী পর্বে ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।